আজ আমি তোমাদেরকে ভেদের দ্বিতীয় অংশ পড়াবো। প্রথম অংশ তোমাদেরকে আগে পড়িয়েছি, তো প্রথম অংশের কিছুটা বলি। ভেদ কাকে বলে? দুই বা তার বেশি চলরাশি গাণিতিক নিয়মে নির্দিষ্ট মানের পরিবর্তনশীলতাকেই ভেদ বলে। ভেদ ক প্রকার, অর্থাৎ ভেদ কত প্রকার? তিন প্রকার: সরল ভেদ, ব্যস্ত ভেদ আর যৌগিক ভেদ। এবার বলি, দুটি চলরাশি, একটি চলরাশি যে অনুপাতে বাড়ে অন্য চলরাশিটি যদি সেই অনুপাতেই বাড়ে, তখন দুটি চলরাশি পরস্পর সরল ভেদে থাকবে। এবং ব্যস্ত ভেদ কাকে বলবো? একটি চলরাশি যে অনুপাতে বাড়বে অন্য চলরাশিটি সেই অনুপাতেই কমে যায়, তখন দুটি চলরাশিকে আমরা ব্যস্ত ভেদ বলবো। তা প্রথম সরল ভেদ যদি আরেকটু বলি, এক্স বাই ওয়াই ইকুয়াল টু যদি কে হয়, কে একটি অশূন্য ভেদ ধ্রুবক, অর্থাৎ এক্স আর ওয়াই, এক্স বাই ওয়াই ইকুয়াল টু কে, তাহলে এক্স এবং ওয়াই দুটি চলরাশি পরস্পর সরল ভেদে থাকবে। আর এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু যদি কে হয়, অর্থাৎ এক্স ও ওয়াই এই দুটি চলরাশিও ব্যস্ত ভেদে থাকবে। এবার আমাদের যৌগিক ভেদ, একটি চলরাশি অন্য একাধিক চলরাশির সঙ্গে যখন সরল ভেদে থাকে, তখন প্রথম চলরাশিটি অন্য অপর সব চলরাশিকেই বলা হয় যৌগিক ভেদ। আমি প্রথম ভিডিওতে 4 দাগের অঙ্ক করিয়েছিলাম, আজ থেকে আমি 7 দাগের অঙ্কগুলো করাবো। 7 থেকে তোমাদের পরবর্তী অঙ্কগুলো করাবো। তো চলে যাওয়া যাক ভেদের 7 দাগের অঙ্কটি। আমি বোর্ডে একটু দেখিয়ে দিই তোমাদেরকে 7 দাগের অঙ্কটি কিভাবে আছে। বলা আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভেরিজিয়াস এ বি হলে প্রমাণ করি যে এ প্লাস বি ভেরিজিয়াস এ মাইনাস বি। তাহলে দেখে নাও, স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কে ইন্টু এ বি, কে ইন্টু এ বি। তাহলে কে কি বলা হবে? কে একটি অশূন্য ভেদ ধ্রুবক। এবার স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি ইকুয়াল টু কে করলাম। এখানে দেখো, আমি প্রমাণের সুবিধার জন্য আমি এখানে 2 নিয়েছি, তাহলে এখানেও 2 থাকবে, অর্থাৎ 2 এখানে গুণ করলাম, এখানেও 2 গুণ করব। এবার আমি আরেকটি পার্ট, নতুন পার্ট আমরা দেখতে পারবো এখানে, যোগভাগ প্রক্রিয়া। এই যে যোগভাগ প্রক্রিয়া, অর্থাৎ লবের সাথে হরকে আমি যোগ করলাম একবার, আবার লবের সাথে আমি হরকে মাইনাস করলাম। তো সেই ক্ষেত্রে দেখো একটা নতুন ফর্মুলা এলো, যে ফর্মুলা তুমি খেয়াল করবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, অর্থাৎ এ প্লাস বিটা হোল স্কোয়ার আর এ মাইনাস বিটা হোল স্কোয়ার। ঠিক একই রকমভাবে আমরা এখানে যে স্কোয়ার আছে এটাকে আমরা রুটে চলে যাবে, অর্থাৎ প্লাস মাইনাস রুট কে প্লাস 2 কে মাইনাস 2। এবার আমি এ প্লাস বি ইকুয়াল টু ধ্রুবক ইন্টু এ মাইনাস বি, তাহলে আমরা প্রমাণ করতে পারবো এ প্লাস বি ভেরিজিয়াস এ মাইনাস বি, প্রমাণিত। 7 দাগে 2 দাগটা দেখে নাও, এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভেরিজিয়াস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, প্রমাণ করি যে এক্স প্লাস ওয়াই ভেরিজিয়াস এক্স মাইনাস ওয়াই। তবে এই অঙ্কটার ক্ষেত্রেও আমার যোগভাগ প্রক্রিয়া কিন্তু অ্যাপ্লাই করতে হবে। অঙ্কের মনের কৌশলটা, অঙ্ক জেনে মনের কৌশলটা কি, যে 7 দাগের অঙ্কটা যখনই করব, এই ধরনের অঙ্ক আমরা কি করব, যোগভাগ প্রক্রিয়াটা একটু মাথায় রাখতে হবে, অর্থাৎ মনে রাখতে হবে। নেক্সট দেখো, এখানে প্রদত্ত এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভেরিজিয়াস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তো এখানেও আমি কে ধরলাম, কে ঠিক একই রকম, কে একটি অশূন্য ভেদ ধ্রুবক লিখব। এখানেও আমি ভাগ করলাম, ভাগ করে ঠিক একই রকম আমরা এই দেখো, আমরা এখানেও আমরা যোগভাগ প্রক্রিয়া করব। তাহলে এখানেও আমরা লিখব কি, যোগভাগ প্রক্রিয়া করে পাই, যোগভাগ প্রক্রিয়া করে পাই। এই একই রকম ভাবে লবের সাথে কি করব, হর যে আমাদের এখানে কিছু নেই, মানে মনে করো 1, তো লবের সাথে 1 যোগ করলাম, আবার লবের সাথে কি করলাম, 1 বিয়োগ করলাম, অর্থাৎ যোগভাগ প্রক্রিয়া হয়ে গেল। একই রকম ভাবে এখানেও লব কি, এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এর সাথে হর কি আছে, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, সেটা আমরা কি একবার যোগ করলাম, একবার বিয়োগ করলাম। ওয়াই কিউব কেটে গেল, এক্স কিউব কেটে গেল, 2 কেটে গেল। ঠিক একই রকম ভাবে কি রইল আমাদের, এক্স কিউব আর ওয়াই কিউব। এই দেখো, এক্স কিউব আর ওয়াই কিউব যখনই আমরা এই দিকে করি, সূচকে তোমাদের 9-এ শেখানো আছে, কিউবটা হলে কি 1/3 হয়ে যায়। এই টোটালটাকেই আমি একটা কে ড্যাশ ধ্রুবক ধরলাম, অর্থাৎ কে ড্যাশ কি, এটা কে ড্যাশ ধ্রুবক, তাহলে কে ড্যাশ ধ্রুবক। তো আমরা এইটা যদি পাই, তাহলে আমরা নতুন করে লিখি, আবার নতুন করে এই লাইনের পরে যদি আমরা লিখি,
তো প্রথমে একটা খেয়াল করো, এই লাইনের পরে যদি লিখি তাহলে কি হবে, এক্স বাই ওয়াই ইকুয়াল টু কে ড্যাশ। ঠিক আমরা প্রমাণ করতে বলেছি এক্স প্লাস ওয়াই ভেরিজিয়াস এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই দুটো দেখো, দুটো লবই কিন্তু একই থাকছে, তাহলে এখানেও কিন্তু আমাদের যোগভাগ প্রক্রিয়া আমাদের করতে হবে। তো যোগভাগ প্রক্রিয়া যদি করি, এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু, যেহেতু এখানে কিছু আমি এক ধরবো, তাহলে কে ড্যাশ প্লাস ওয়ান, আবার কি লবের সাথে এক মাইনাস হবে, কে ড্যাশ মাইনাস ওয়ান। তো আমরা পাশে আবার লিখবো যোগভাগ প্রক্রিয়া করে পাই, যোগভাগ প্রক্রিয়া করে পাই, যোগভাগ প্রক্রিয়া করে পাই। তাহলে দেখো এখানে খেয়াল করো, এইটাকে যদি আমরা গুণ করে একবারে লিখে দিতে পারবো, এইটা যদি ধ্রুবক তাহলে অথবা লিখতে পারবো আমরা কি এক্স প্লাস ওয়াই কে ড্যাশ প্লাস ওয়ান কে ড্যাশ মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ ধ্রুবকের সাথে গুণ আছে, তাহলে আমরা পরের লাইনে লিখতে পারবো এক্স প্লাস ওয়াই ভেরিজিয়াস এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ এইটাই আমার প্রমাণ করতে দিয়েছে। নেক্সট যদি তোমাদেরকে নেক্সটটা বলি আমি, তো এখানে একটু খেয়াল করে নাও, তাহলে 7 দাগের 1 দাগ 2 দাগ হলো, 7 দাগে 1 দাগ 2 দাগের মূল মন্ত্র হচ্ছে আমার যোগভাগ প্রক্রিয়া করা। এইবার আমি চলে যাব 8 দাগে। 8 দাগের যদি অঙ্ক করি, 8 দাগে দেখে নাও, খুব মাধ্যমিকে একবার 8 দাগের অঙ্কটা এসছিল। 8 দাগের অঙ্ক বলা আছে 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারেন। ভেদতত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারবেন? তো এখানে চলরাশির সংখ্যা কি আছে, চলরাশি বলতে আমরা কি বুঝবো, এখানে বলবো কি জন অর্থাৎ লোক সংখ্যা, তাহলে লোক সংখ্যা একটা চলরাশি, একটা জমির পরিমাণ চলরাশি, আর দিন সংখ্যা একটি চলরাশি, তাহলে 3টি চলরাশি ধরে নেব। তাহলে আমরা প্রথমেই যদি ধরি, প্রথমেই আমরা ধরব, মনে করি লোক সংখ্যা এ, দিন সংখ্যা যদি আমরা বি ধরি, আর জমির সংখ্যা অর্থাৎ জমির পরিমাণ অর্থাৎ এখানে বিঘাটা পাশে লিখে নাও, বিঘা যদি আমরা সি ধরি, তাহলে একটা দেখো লোক সংখ্যা, দিন সংখ্যা, আর আমরা বিঘা অর্থাৎ জমির পরিমাণ। এবার খেয়াল করতে হবে যে কি কন্ডিশন তোমাদের দিয়েছি এখানে, একটু খেয়াল করো। যদি আমরা এই যে লোক সংখ্যার সাথে দিন সংখ্যার কি পরিবর্তন হয়, যত তুমি লোক বাড়াবে তত তোমার কি হবে, ওই কাজের কত কি হয় তত কমে যাবে, অর্থাৎ যত তুমি লোক বাড়াবে দিন সংখ্যা তত তোমার কম লাগবে, যত তুমি লোক কমাবে তোমার দিন সংখ্যা তোমার বেশি লাগবে। তাহলে এখানে লোক সংখ্যার সাথে দিন সংখ্যার কি হচ্ছে, ব্যস্ত ভেদে থাকবে। তাহলে প্রথম যেটা পাবো, লোক সংখ্যার সাথে দিন সংখ্যা ব্যস্ত ভেদ। এবার বলে দিই, তুমি যত লোক তুমি কাজে লাগাবে তত জমি তোমার বেশি চাষ হবে, তত বেশি বিঘা জমি চাষ হবে। তো যত লোক তত যদি বেশি জমি তোমার চাষ হয়, তাহলে এখানে লোক সংখ্যার সাথে জমির বিঘার পরিমাণটা কি থাকবে, সরল ভেদে থাকবে। তাহলে দুটো ভেদ পেলাম, এই দুটো ভেদকে আমরা যৌগিক ভেদে প্রকাশ করব। তাহলে দেখা যাক, প্রথমটাই আমরা লিখতে পারবো এরকমভাবে, এ ভেরিজিয়াস 1/b, এ ভেরিজিয়াস বি, যেখানে একটু লিখে দাও, যেখানে সি ধ্রুবক, কিন্তু সি ধ্রুবক কি কোনো কিছু পরিবর্তন হচ্ছে না, সিটা ধ্রুবকটা লিখলাম। 2 নম্বরটা দেখো, এ ভেরিজিয়াস বিঘার সাথে আমি কি বললাম, সরল বেঁধে থাকবে, সেখানে আমরা বিটা কি থাকবে, ধ্রুবক, বিটা ধ্রুবক। তাহলে এইবার দেখো, একটা যৌগিক সূত্র বলেছিলাম, যৌগিক উপপাদ্য বলেছি, যৌগিক ভেদ বলেছি। যৌগিক ভেদ কাকে বলে, একটি ভেদ অন্য একাধিক ভেদের সাথে যদি সরল বেঁধে থাকে, বা এই
ব্যস্ত বেঁধে থাকে, তাহলে দুটোকে কি গুণফল আকারে প্রকাশ করা যেতে পারে। তাহলে একসাথে আমরা এটাকে লিখতে পারবো কি এ ভেরিজিয়াস সি বাই এ। আবার পরে আমি লিখতে পারবো এ ইকুয়াল টু কে ইন্টু সি বাই বি। এখানে দেখো লিখে নাও কে একটি অশূন্য বেদ ধ্রুবক, কে একটি অশূন্য বেদ ধ্রুবক, কে একটি অশূন্য ভেদ ধ্রুবক। এবার আমরা খেয়াল করতে হবে এখানে এ কতজন আছে। প্রথমে দেখো খেয়াল করো, প্রথমে আছে এ আছে আমার 15 জন, 15 জন এ আর 5 দিন, অর্থাৎ আমি লিখবো এখানে, যদি লিখে নিই এখানে এ ইকুয়াল টু 15 আর ডি অর্থাৎ বি ইকুয়াল টু হচ্ছে 5, সি মানে বিঘা হচ্ছে আমার 18 বিঘা, অর্থাৎ সি ইকুয়াল টু 18। তো এখানে যদি আমি বসিয়ে দিই এ 15, বি কে সি 18 আর বি হচ্ছে আমার 5। তো এখানে কে ইকুয়াল টু একবারে দেখে নাও, কে ইকুয়াল টু হবে 15 ইন্টু 5 বাই 18। তো ক্যালকুলেশন করো, এখানে 5, এখানে হচ্ছে 6, তাহলে 25/6। তাহলে আমরা কে এর মান নতুন করে একটা পেলাম 25/6। নেক্সট আমি যদি ক্যালকুলেশন করি কে এর মানটা যদি পেয়ে যাই, পরে যেখানে আমার পরে বলেছে কত বিঘা, পরে এখানে আমার ক্যালকুলেশনে আছে আমার যে 10 জন কৃষক 12 বিঘা জমি, 10 জন কৃষক 12 বিঘা জমি, অর্থাৎ 10 জন কৃষক এ ইকুয়াল টু 10, কৃষক 12 বিঘা জমি, অর্থাৎ সি ইকুয়াল টু 12 বিঘা জমি। তাহলে আমি এখানে একটু খেয়াল করো কত দিন সংখ্যা বার করতে বলেছি। তাহলে প্রথমে আমরা বি বার করতে বলেছি, এখানে ক্যালকুলেশন করো বি যদি নিই আমরা, তাহলে বি ইকুয়াল টু আমার কে ইন্টু সি বাই এ আমরা এই সমীকরণ থেকে পাবো। অর্থাৎ আমরা যদি দেখিয়ে দিই এই সমীকরণ থেকে আমরা পাচ্ছি, কোন সমীকরণ থেকে পাচ্ছি, এখান থেকে আমি বিটা বার করে নিলাম, বি ইকুয়াল টু কে ইন্টু সি বাই এ। এবার বসিয়ে দাও, কে এর মান কত আছে 25/6 ইন্টু সি এর মান কত 12 ডিভাইডেড আমার ওখানে এর মান হচ্ছে 10। তো এটা ক্যালকুলেশন করো 2, তো এখানে 2 হলো, এখানে হচ্ছে 5 কেটে গেল 5, অর্থাৎ বি ইকুয়াল টু হচ্ছে 5। তাহলে বি ইকুয়াল টু যদি 5 হয়, তো আমাদের ক্যালকুলেশন করলে কি লিখবো যে 10 জন লোক 12 বিঘা জমি চাষ করতে 5 দিন সময় লাগে। তো লিখে নাও যে 10 জন লোক 12 বিঘা জমি চাষ করতে 5 দিন সময় নেবে। পরিষ্কার? এখানে কিন্তু কোনো পাটিগণিত বা অন্য কোনো নিয়ম করলে হবে না, প্রশ্নতেই বলেই দিয়েছে ভেদতত্ত্ব প্রয়োগ করে অঙ্কটি করো। তো এখানে তোমাদেরকে এই অঙ্কের মনের কৌশলটা, প্রত্যেকটি অঙ্কের কৌশল বলে দেবো। কি হবে, জনসংখ্যার সাথে তুমি দিন সংখ্যা ব্যস্ত বেঁধে থাকবে, আর জনসংখ্যার সাথে জমির পরিমাণ কি থাকবে, সরল বেঁধে থাকবে। এই দুটিকে যৌগিক ভেদে প্রকাশ করে তুমি কে এর মান বার করবে, তারপরে তোমাকে দিন সংখ্যা বার করতে দিলে দিন সংখ্যা বার করবে, যদি জনসংখ্যা বার করতে দিলে লোক সংখ্যা বার করতে দেয় সেটা বার করবে, অথবা যদি বিঘার পরিমাণ বার করতে দেয় বিঘার পরিমাণটা বার করবে। এবার আসি 9 দাগ, অর্থাৎ 9 দাগে বলেছে গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে 1.1 2 এবং 2.1 মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট 3টি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট গোলক বানানো হলো। নতুন গোলকের ব্যাসার্ধ নির্ণয় করো। কিন্তু গলানোর আগে এবং পরে আয়তনের কোনো পরিবর্তন হবে না।
এ কথা তো ঠিকই। তো প্রথমে বলে নিই, গোলকের আয়তন একটা ধরবো আমরা ভি, আর ব্যাসার্ধ আর ধরবো। এখানে ব্যাস বলেছি, অর্থাৎ ব্যাসকে আমরা 2 দিয়ে ভাগ করি, ব্যাসার্ধ পাবো। তাহলে 3টি গোলক, অর্থাৎ 1 নম্বর গোলক, 2 নম্বর গোলক, 3 নম্বর গোলক, 3টি গোলকের কিন্তু আলাদা আলাদা আমরা আয়তন পাবো। সেই 3টি গোলককে আমরা গলাবো, গলিয়ে একটা বড় গোলক পাবো। তো ক্লিয়ার তোমাদের কাছে বিষয়টি? আমি বোর্ডে দেখে নাও একটু। মনে করি গোলকের আয়তন ভি ঘনমিটার এবং ব্যাসার্ধ আর মিটার। প্রশ্নানুসারে ভি ভেরিজিয়াস ত্রিঘাত বলেছে, অর্থাৎ 3 কিউব, অর্থাৎ ভি ভেরিজিয়াস আর কিউব। ভি ইকুয়াল টু কে ইন্টু আর কিউব। কে একটি অশূন্য ভেদ ধ্রুবক। ওকে, নেক্সট 1.2 মিটার ব্যাস, তাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 3/4 মিটার ব্যাসার্ধের গোলকের আয়তন কি হবে? ঠিক একই রকম কে ইন্টু 3/4 তার হোল কিউব হলো। 3-এর কিউব করলে কত হবে? 27। 4-এর কিউব করলে কত হবে? 64, অর্থাৎ 27K/64 ঘনমিটার। একই রকমভাবে 2 মিটার, একে 2 দিয়ে ভাগ করলে কত থাকবে আমার? 1 মিটার, অর্থাৎ 1 মিটার ব্যাসার্ধের গোলকের আয়তন হবে 1কে কিউব করলে কি থাকবে? একই থেকে যাবে, অর্থাৎ কে ঘনমিটার। তারপরে চলে আসি 5/2 মিটার ব্যাস, তাকে আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলে 5/4 মিটার ব্যাসার্ধের গোলকের আয়তন হবে। 5কে যদি কিউব করি তাহলে 3 বার লিখবো, 5 × 5 × 5 125 K/64 ঘনমিটার। 3টেকে কিন্তু এবার যুক্ত করব। প্রশ্নানুসারে যে 3টি গোলকের মোট আয়তন দেখো 27K/64 কে প্লাস 125K/64। এখানে 64 কি হবে? লসাগু হবে। তো ক্যালকুলেশন করলে কি 27K + 64K + 125K ইকুয়াল টু কত? 216K/64 ঘনমিটার। এবার একটু বলে দিই, যখন আমরা জিনিসটা গলিয়ে দেবো তখন কি হবে? ব্যাসার্ধের একটু পরিবর্তন হবে, অর্থাৎ গোলকটা অনেক বড় হয়ে যাবে, তখন ব্যাসার্ধ কি একটু বড় হবে। তো ব্যাসার্ধকে আমরা নতুনভাবে ধরে নিলাম আর, অর্থাৎ ক্যাপিটাল আর ধরলাম। তো ক্যাপিটাল আরে কি হবে? মনে করি নতুন গোলকের ব্যাসার্ধ আমরা আর মিটার। তাহলে প্রশ্ন অনুসারে এই যে আমরা আয়তন পেয়েছি, এই আয়তনটা কিন্তু নতুন আয়তনের সাথে সমান হবে। অর্থাৎ সেই আয়তন দেখো, এখানে এর আয়তন হচ্ছে এটা কে ইন্টু আর কিউব, এর আয়তন ইকুয়াল। এখানে আমরা বলে রাখি 216, কে উঠে গেল, 216/64। 6কে আমরা 3 বার গুণ করলে 216 পাবো, 4কে আমরা 3 বার গুণ করলে 64 পাবো, অর্থাৎ কিউব উঠে গেল। 6/4 কাটাকাটি করলাম 3/2, অর্থাৎ নতুন গোলকের ব্যাসার্ধ হলো 3/2। এবার আমরা 10 দাগে আসবো। 10 দাগে নতুন ধরনের অঙ্ক দেখে নাও একটু। ওয়াই দুটি চলের সমষ্টি সমান, যার একটি চলের সঙ্গে সরল বেঁধে অন্য এক্স চলের সঙ্গে ব্যস্ত বেঁধে আছে। x = 1, y = -1 এবং x = 3, y = 5। x এবং y এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। এইটা একটু বলে দিই। ওয়াইকে মনে করি 10 দাগের অঙ্কটি যদি আমরা ধরি, তাহলে y = আমরা একটা p আর একটা আমরা কিউ ধরলাম। এখান থেকে নাও p এবং কিউ দুটি চল, কারণ এই দুটো চলের সমষ্টির সাথে সমান। আবার দেখো, খেয়াল করে নাও একটু, আবার এই যে পি এক্স চলের সাথে কি থাকবে? সরল বেঁধে থাকবে, এবং এই যে কিউ এইটা এক্স চলের সাথে কি থাকবে? ব্যস্ত বেঁধে থাকবে। এই এক্স চলের সাথে একবার ওয়াইটা সরল বেঁধে থাকবে, আবার এই এক্স চলের সাথে একবার কি থাকবে? ওয়াইটা ব্যস্ত বেঁধে থাকবে। তো এখানে দুটো আমরা কনস্ট্যান্ট পাবো, আমরা ধ্রুবক পাবো, অর্থাৎ একটা k1x ধরতে পারি, p = k1x, আর q = আমরা k2/x ধরলাম, এবার একটু খেয়াল করে দেখো, k2x ধরলাম, এখানে আমরা p এর মানটা বার করবো। তাহলে x = কত আছে? x খেয়াল যদি করো তোমরা, x কত পাবো আমরা? x যদি আমরা 1 ধরি, প্রথম ক্ষেত্রে যদি 1 ধরি, তাহলে আমরা যদি মানগুলো বসিয়ে দিই, এখানে যদি মান বসিয়ে দিই,
y ইকুয়াল টু k1x k2x, যেখানে প্রথম প্রদত্তই বলা আছে y ইকুয়াল টু -1 এবং x ইকুয়াল টু 1, x ইকুয়াল টু কত 1। এবার দেখো x ইকুয়াল টু 1 বসিয়ে দাও, আমরা y ইকুয়াল টু -1 বসাও, x ইকুয়াল টু 1 বসাও, তাহলে k1 থেকে যাবে, এখানে কি যাবে k2 থেকে যাবে। অতএব লিখে নাও k1 প্লাস k2 ইকুয়াল টু হচ্ছে -1। এইটাকে ডট 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 দিয়ে 1 নং সমীকরণে আমরা লিখলাম। ঠিক একই রকম ভাবে আমরা দ্বিতীয় পার্টটা যদি করি, দ্বিতীয় পার্টটা একটু খেয়াল করে নাও। এখানে দ্বিতীয় পার্টটা কি আছে, তো দ্বিতীয় y ইকুয়াল টু কি লিখবো আমরা, k1x বাই প্লাস k2 বাই x। এখানেও দেখো যেখানে y ইকুয়াল টু একটা মান দিয়েছে, x ইকুয়াল টু একটা মান দিয়েছে। y এর মান কত বলা আছে, y এর মান 5 বলা আছে, x ইকুয়াল টু 3 বলা আছে। y ইকুয়াল টু 5, x ইকুয়াল টু 3, y ইকুয়াল টু 5, x ইকুয়াল টু 3, তাহলে 3k1 আর 3 বাই সরি তো k মানে k2 বাই 3, যদি আমরা লসাগু করি, লসাগু করলে কত হবে 15 বাই 9k প্লাস k2 ডট 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 আমরা 2 নং সমীকরণ লিখব। এবার দেখো 1 নং আর 2 নং সমীকরণ যদি আমরা বিয়োগ করি বা সমাধান করি, তাহলে একটা আমরা k1 এর মান পাবো আর k2 এর মান পাবো। 1 নং ও 2 নং সমাধান করে পাই, 1 নং 2 নং সমাধান করে পাই কি পাবো দেখে নাও, k1 প্লাস k2 ইকুয়াল টু -1 আর এখানে 9k1 প্লাস k2 ইকুয়াল টু 15। তো এখানে যদি বিয়োগ করে দিই, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে আমরা, তো বিয়োগ করলে এটা কেটে যাবে, এইটা আসবে, বিয়োগ করলে -8k1 ইকুয়াল টু -16, অর্থাৎ যদি কাটাকাটি করি k1 ইকুয়াল টু 16 বাই 8 ইকুয়াল টু 2, অর্থাৎ k1 ইকুয়াল টু পেলাম হচ্ছে আমরা 2 পেলাম। আর যে কোনো একটা সমীকরণে বসিয়ে দাও, আমরা এই 1 নং সমীকরণে বসিয়ে দেবো। যদি আমরা লিখি 1 নং সমীকরণে k1 এর মান বসিয়ে পাই, বসাও তো, বসালে কি হয় 2 প্লাস কি হয় বলো, এখানে দাগটা দিয়ে দাও আলাদা করে, 2 প্লাস কত k2 ইকুয়াল টু -1, এটা যদি এই পাশে চলে যায় তাহলে কি হয়ে যাবে -2 -1, k2 ইকুয়াল টু হচ্ছে -3, অর্থাৎ k2 ইকুয়াল টু হবে -3। তো আমাদের একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে -3। তো আমরা ক্যালকুলেশন যদি বসিয়ে দিই, ক্যালকুলেশন যদি আমরা বসাই, তাহলে আমরা খেয়াল করে দেখো একটু। তো প্রথমে আমরা বসিয়েছিলাম অঙ্কটি কোনটা, এই রিলেশন x এবং y এর মধ্যে রিলেশন বার করতে বলেছে। তো আমি সব সমীকরণগুলো যদি মুছে দিই, আমরা প্রথম যে সমীকরণটা পেয়েছিলাম এই রিলেশনে যদি রেখে দিই, তো খেয়াল করে দেখো এখানে y ইকুয়াল টু k1 এর মান কত 2, তাহলে 2x, k2 এর মান কত -3 প্লাস মাইনাসে -3 বাই x। এই যে ঘটনাটা হলো এটাই হয়ে গেল x এবং y এর মধ্যে সম্পর্ক। তাহলে x এবং y এর সম্পর্ক হচ্ছে এটা কি, y ইকুয়াল টু 2x মাইনাস 3/x। এরপরে আমি আসবো 11 দাগে, একটু ইম্পর্টেন্ট অঙ্ক, এটা মাধ্যমিকে অনেকবার এসছে। তো যে কটি অঙ্ক করালাম আজ, এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট। তো দেখে নাও, a ভেরিজেস b, b ভেরিজেস c হলে দেখাও যে একটা বড় ক্যালকুলেশন আছে। তো এখানে একটু প্রথমেই বলে দিচ্ছি, দেখো a ভেরিজেস b
আবার বি ভেরিজিয়াস সি। তো দুটি ক্ষেত্রে থেকেই আমরা একটু এ ভেরিজিয়াস বি এবং বি ভেরিজিয়াস সি, এ ইকুয়াল টু আমরা কে ইন্টু বি লিখতে পারি, আবার বি ইকুয়াল টু কে টু, মানে কে ওয়ান ইন্টু বি লিখলাম, বি ইকুয়াল টু কে টু ইন্টু সি। দেখো এখানে বি কিন্তু থেকে গেল, তো থাকার দরুন আমরা এই বি এর মানটা এখানে বসিয়ে দিয়েছি। তাহলে কি আসবে দেখে নাও তো, কে ওয়ান ইন্টু কে টু ইন্টু সি আর কে টু সি। কে ওয়ান কে টু অশূন্য ভেদ ধ্রুবক। অঙ্কটি একটু খুব ভালোভাবে খেয়াল করবে। এবার শুধু এখানে মনে রাখার কৌশলটি হলো, যেখানে এ পাবে এর মানটা সঠিকভাবে বসাতে হবে, যেখানে বি পাবে বির মানটা সঠিকভাবে বসাতে হবে, আর সি এর মানটা তোমার বসাতে হবে না, ওটা ওখানে থাকবেই। তো দেখে নাও এখানে এর মান তোকে বসিয়ে দিয়েছি কে ওয়ান কে টু সি তার হোল কিউব, আবার বি এর মান বসিয়েছি, আবার বি এর মান বসিয়ে সিটা কিন্তু থেকে গেছে, আবার এর মান বসিয়েছি। এখানটি দেখো এই জায়গাটা খেয়াল করে নেবে একটু, এই জায়গাটা হচ্ছে যেখানে এর মান কে ওয়ান কে টু সি আর বি এর মান কে টু সি। ক্যালকুলেশন করলে একটু মজার ব্যাপার আসবে এই জায়গাটা একটু দেখো, প্রত্যেক জায়গা থেকে সি টু দি পাওয়ার 6 অর্থাৎ সি টু দি পাওয়ার 3 আর সি টু দি পাওয়ার 3 যদি আমরা গুণ করি, গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়, সি টু দি পাওয়ার 6 হবে, সি টু দি পাওয়ার 6, সি টু দি পাওয়ার 6, সি টু দি পাওয়ার 6। এখান থেকে এটা কি যাবে, কমন যাবে। একই রকম তো উপর থেকে কমন যাবে, 2 নম্বর নিচে থেকেও কমন যাবে। কমন দিয়ে একটা দেখো যেখানে এই বড় যে সংখ্যাগুলি রয়েছে কে ওয়ান কে টু কে টু কে ওয়ান কে টু কে ওয়ান কে টু কে ওয়ান কে টু কে ওয়ান কে টু, তো এখানে এই সিটা বাদ পড়ে গেল, কেটে গেল। বাদ বাকি যে অংশটি তোমরা দেখতে পাচ্ছ আমি হাত দিয়ে ঢেকে রেখেছি, এই অংশটা কিন্তু একটা ধ্রুবক সংখ্যা, অর্থাৎ এই সংখ্যাটাকেই আমরা কি লিখতে পারবো, ধ্রুবক লিখতে পারবো। তাহলে বড় যে সংখ্যাটি আমাদের প্রমাণ করতে দিয়েছিল এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব ভেরিজিয়াস এ বি সি ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব প্রমাণিত করতে পারবো। ঠিক আছে, তো এখানে খেয়াল রাখবে এর মান বসিয়ে দেবে আর বির মানটা বসিয়ে দেবে। আমি আর একবার দেখে নেবো, এখানে বি ইকুয়াল টু কি সি, তো বি ইকুয়াল টু কে টু সি, এই কে টুর মানটা, এই যে বি এর মানটা কে টু সি আমি এতে আবার বসিয়ে দিয়েছি বি এর জায়গায়, এর মানটা কিন্তু কে ওয়ান কে টু হয়েছে। অঙ্কের যেখানে যেখানে কে ওয়ান এ পাবে সেখানে বসিয়ে দেবে, যেখানে বি পাবে সেখানে বি এর মানটা বসিয়ে দেবে, যে সরল একটা ধাপগুলি পরপর নিয়ে আসবে, দেখবে অঙ্ক চলে আসবে। যেখানে সি যদি কেটে যায় তোমার, আর কে যে টার্মগুলো থাকবে সেইগুলো প্রত্যেকটি ধ্রুবক, অর্থাৎ ধ্রুবক থাকলে আমরা ভেরিয়াসটা লিখতে পারবো। ওকে, নেক্সট 12 দাগের অঙ্কটি একটু খেয়াল করে দেখো, এক্স ডেসিমিটার গভীর একটি কূপ খনন করার জন্য মোট ব্যয়ের এক অংশ এক্স এর সঙ্গে সরলভেদ, অপর অংশ এক্স স্কোয়ারের সঙ্গে সরলভেদে পরিবর্তিত। 100 ডেসিমিটার এবং 200 ডেসিমিটার কূপ খনন করার জন্য 5,000 টাকা ও 12,000 টাকা ব্যয় হয়। তাহলে 250 ডেসিমিটার গভীর কূপ খনন করার জন্য কত টাকা ব্যয় হবে? এই অঙ্কগুলো কিন্তু খুব সহজে ভেদ তত্ত্বের মাধ্যমে করা যায়। তো একটি চলরাশি ওয়াই ধরো, তার সাথে একটি এক্স সরল বেঁধে আছে, এক্স স্কোয়ার আবার সরল বেঁধে আছে। তো আমি দেখে নাও এখানে মোট মনে করি মোট খরচ ওয়াই টাকা, মোট যে খরচ টাকা হয়েছে ওয়াই টাকা, আর ওয়াইকে দুটো চলের সমষ্টি আকারে প্রকাশ করছি, সেটা একটা পি ধরেছি, একটা আমরা কিউ ধরেছি। তো এখানে খেয়াল করবে, তো এখানে আমরা যদি লিখি তাহলে ওয়াই ইকুয়াল টু কে ওয়ান এক্স আর কে টু এক্স। একটু বলে যে কে ওয়ান কে টু সব জায়গায় তোমরা লিখবে অশূন্য ভেদ ধ্রুবক। এক্স কত ডেসিমিটার কূপ খনন করতে? 100 ডেসিমিটার কূপ খনন করতে 5,000 টাকা খরচ হয়েছে। তাহলে এক্সের জায়গায় কত বসাবো? 100 বসাবো। তাহলে 100কে আর 10,000কে আর এখানে তাহলে একটা সমীকরণ পাবো, কে ওয়ান প্লাস 100 কে টু ইকুয়াল টু 50 ইকুয়াল টু 1, মানে 1 নং সমীকরণ। আবার দেখো 200 ডেসিমিটার কূপ খনন করতে, পরের কন্ডিশনে কি বলেছিল? 200 ডেসিমিটার কূপ খনন করতে 12,000 টাকা খরচ হয়। সেই ক্ষেত্রে এক্স এর মান আমরা কত বসাবো? 200 বসাবো, আর ওয়াই এর মান 12,000 টাকা বসাবো। তো সেখানেও একটা সমীকরণ পাবো। সেখানে কি সমীকরণ পাবো? সেখানেও দেখে নাও একটা সমীকরণ পাবো, এই সমীকরণটা পাবো, কে ওয়ান প্লাস কে 200 কে টু ইকুয়াল টু 60, 2 নম্বর। এই 2 নম্বর থেকে আর 1 নম্বর আমি যদি বিয়োগ করি, একটা আমরা সমীকরণ থেকে যদি বিয়োগ করি তাহলে কেটে যাবে, কি হবে? কে টু ইকুয়াল টু কাটাকাটি করে 1-এর 10 পাবো। সেই কে টু যদি 1-এর 10 পাই, তাহলে 1 নং সমীকরণে বসিয়ে দেবো কে টুর মান,
1 নং সমীকরণে কে এর মান বসিয়ে কে টু এর মান বসিয়ে কে ওয়ানের মানটা আমরা পাবো হচ্ছে 40। এটা বাড়িতে একটু ক্যালকুলেশন করে নেবে। তো 40 যখনই পাবো, এবার যে প্রথম যে দুটো চলকে একটি চলের সমষ্টি আকারে প্রকাশ করেছি যেখানে, সেই সমীকরণে চলে যাবে। এখানে y = 40x প্লাস, মানে যে কে ওয়ানের মান বসালাম 40 আর এক্স স্কোয়ার কে টুর মান আমরা বসাবো 1/10। তো এখানে এইবার যে লাস্ট লাইনটা বলেছিল আমার 250 ডেসিমিটার ঘন গভীর কূপ খনন করতে কত টাকা খরচ হবে, তো অর্থাৎ এক্সে কত টাকা হয়ে যাবে 250 ডেসিমিটার। তো 250 ডেসিমিটার এক্স = 250 বসিয়ে দাও, তাহলে 40 × 250 এখানে মানে 40 × 250, আর এক্স স্কোয়ার মানে কি 250 × 250। তো এটা আমি 10 কেটে দিয়েছি, এখানে 25 গুণ করলে 625 হয়, একটা শূন্য থাকবে, 6050 টাকা, আর এখানে 40 × 250 গুণ করলে 10,000 টাকা। তাহলে 10,000 টাকা 6250 টাকা = কত হবে 16,250 টাকা। তাহলে 250 ডেসিমিটার গভীর কূপ খনন করতে আমার কত টাকা খরচ লাগবে হচ্ছে আমার 16,250 টাকা হবে। তাহলে এইভাবে সমস্ত অঙ্কে আমি যতগুলো অঙ্ক এখানে করিয়ে দিলাম, সবগুলো অঙ্ক কিন্তু আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটি অঙ্ক তোমরা খুব ভালোভাবে দেখবে এবং বারবার প্র্যাকটিস করবে। এখান থেকে মাধ্যমিকে অনেকগুলি অঙ্কই অনেক সালে কিন্তু পরপর আসে, অর্থাৎ ভেদ তত্ত্ব প্রয়োগ করে বিভিন্ন কঠিন সমস্যাকে সহজেই আমরা তুলে ধরতে পারি। সেই ক্ষেত্রে এই অঙ্কগুলো খুব গুরুত্বপূর্ণ। বোর্ডে অঙ্কগুলো করা রয়েছে, তা সত্ত্বেও তোমরা একবার দেখে নাও, দেখে ওটা পরিষ্কার করে খাতায় টুকে নাও। আশা করি প্রত্যেকটা অংশেই তোমরা বুঝতে পেরেছো যে পাটে পাটে আমি মনে রাখার কৌশলগুলো বলে দিয়েছি কিভাবে মনে রাখতে হবে। তো এইভাবে আমি এই চ্যাপ্টারটা আজকে আমি শেষ করলাম। আগামী আরেকটা পার্ট আমাকে করতে হবে, সেই পার্টে হয়তো বাদবাকি সমস্তটাই থাকবে। ওকে, বাই।